নমস্কার, আমি স্বাগত সহমত বাংলার খেলার দুনিয়াতে আপনাদের ওয়েলকাম। আজকে আড্ডা এবং গল্প আবার ক্রিকেট নিয়ে। আজকে কিন্তু ভারতীয় ক্রিকেট এবং আইপিএল দুটোই আলোচ্য বিষয়, কিন্তু মেন বিষয়ে যাওয়ার আগে আরেকবার পরিচয় করিয়ে দিই। যারা আগের ভিডিও দেখেছেন এবং আগের ভিডিও রেসপন্স খুব ভালো, যারা আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনই আমাদের আজকের গেস্ট অভিজিৎ বোস ওরফে রানাদা। আর রানাদা, আগের ভিডিওতে অনেক মানুষের থেকে ফোন পেয়েছি এবং অনেক মানুষ পার্সোনালি আমাকে বলেছে যে তোমার অ্যানালিসিস, তুমি যে কথাগুলো বলেছো ক্রিকেট নিয়ে এবং বিভিন্ন বিষয়গুলো যেগুলো আমাদের তথ্যগুলো দিয়েছো, অনেক মানুষের খুবই ভালো লেগেছে এবং সেই কারণে তোমাকে আরেকবার রিকোয়েস্ট করেছি এবং এর পরেও রিকোয়েস্ট করব। অনেকগুলো ভিডিও কিন্তু তোমাকে করতে হবে আমার সাথে এবং চাই তোমায় আমার। না, দর্শকদের আরেকটা কথা বলে দিই, আগের ভিডিওটার যে মস্তিষ্ক প্রসূত যেটা সেটা হচ্ছে স্বাগত। তুই না থাকলে কিন্তু ওই ভিডিওটা অতটা কমফোর্টেবল আমি হতে পারতাম না, সত্যি কথা বলছি। আচ্ছা, সব ভিউয়ার্সদের যে এটা জানা উচিত, কারণ এটাকে কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। একদম। আর তোর সঙ্গে যে কেমিস্ট্রিটা বা ওয়েভলেন্থটা ম্যাচ করেছে, তার জন্য আমাদের ভিডিওটা হয়তো মানুষের ভালো লেগেছে বা আমিও কথা ঠিকভাবে সেইভাবে প্রতিস্থাপন করতে পেরেছি আর ওদের ভালো লেগেছে। তো আজকে রানাদা আইপিএল এ যাবো। আজকে ভারতীয় ক্রিকেট আইপিএল দুটো নিয়েই আমাদের আলোচ্য বিষয়, কিন্তু আইপিএল এর টপিকটা একটু আলাদা, একটু বড়। তার আগে ভারতীয় ক্রিকেট নিয়ে দুটো তিনটে প্রশ্ন তোমাকে করতে চাই, কারণ আমার মনে হয়েছে যে এটা করা খুব দরকার এবং জনগণ যারা আমাদের ভিডিও দেখছে, যারা ভালো লাগছে, তারা কিন্তু আমাকে বলেছে যে এই টপিকটা কিন্তু নিয়ে আলোচনা করতে। রাইট। ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার টেস্ট, ফার্স্ট টেস্ট ইডেনে কালকে শেষ হয়ে গেল এবং তুমি যদি সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংস যখন শেষ হয়েছিল, আমার মনে হয় যে মানে 100% লোক যারা ক্রিকেট দেখে কিংবা তারা সবাই হয়তো ভেবেছিল ইজি সুইপ, ক্লিন সুইপ ফর ইন্ডিয়া। না, আমি ভাবিনি। আচ্ছা, কারণ এই যে র্যাঙ্ক লিস্টটা কিন্তু র্যাঙ্ক টার্নার হয়েছে। ফার্স্ট দিনের 4-5টা বল বা 4-5টা ওভার হওয়ার পরে কিন্তু বল একটা আনইভেন বাউন্স হতে শুরু করেছে। কিন্তু এত কম রানে তুমি ভাবোনি যে ইন্ডিয়া ম্যাচটা জিতে যাবে? মানে ক্লিন সুইপ না হলে তুমি এটুকু তো ভেবেছিলে যে ইন্ডিয়া জিতে যাবে ম্যাচটা? জিতে যাবে আমার মনে হয়েছিল যে অ্যাবাভ 120 ইজ টাফ স্কোর টু চেস। আচ্ছা, হ্যাঁ, আমার এটা কোনো না কোনো জায়গায় মনে হয়েছিল। মানে হয়তো আমি ক্রিকেটের আমি হয়তো ক্রিকেটটা দেখো, মানে তোমার মতো এত অ্যানালিসিস নিয়ে আমিও দেখি, কিন্তু আমার মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়া ফ্যান, তো তুমিও ফ্যান অবভিয়াসলি, কিন্তু আমিও কিন্তু আমার মনে হয়েছিল কি যে হয়তো মানে এই 98% লোক এটাই ভাববে, বা আমি ইন্ডিয়ান হিসেবে আমি এটাই ভেবেছি যে এটা জিতে যাবে। আচ্ছা, আমার তোমাকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি কিছুটা দেখেছি, তুমি দেখেছো 2000 সাল, মানে তুমি আর্লি মানে যেটা 2000 ক্রিকেট সেটা তুমি দেখেছো, তুমি সচিন দেখেছো, দ্রাবিড় দেখেছো, তার আগে আজারও দেখেছো, তুমি অন্যান্য টিমের কথা যদি বলি অস্ট্রেলিয়ান ক্রিকেটের যে প্রাইম টেস্ট ক্রিকেট তুমি দেখেছো, আমরাও কিছুটা দেখেছি। এই যে ভিনটেজ ব্যাটিং, মানে ধরে নাও যেটা সচিন, দ্রাবিড় কিংবা আমার সময়কার কথা বলছি, তোমার সময়কার কথাও বলছি, যে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা অব্দি দেখেছি। মানে আমি তোমাকে বলছি কি, এই যে জড়িতে ব্যাটিং, মানে সচিন দ্রাবিড়ের যে একটা 1.5 দিনের ব্যাটিং, কিংবা ফেমাস 2003 টেস্ট যেটা ইন্ডিয়া বাঁচালো এই ইডেনেই, যেখানে লক্ষণ আর দ্রাবিড় 2 দিন 2.5 দিন ব্যাট করলো সেকেন্ড ইনিংসে, ওটা আমি ইডেনে বসে দেখেছিলাম। আচ্ছা, হ্যাঁ। তো এই যে একটা ব্যাটিং স্টাইল, মানে এটা কি কোথাও না কোথাও আগেকার দিনে যদি আমাদের সাবকন্টিনেন্টে খেলা হতো, তাহলে আমরা ভাবতাম যে 5টার মধ্যে হয়তো 3টে টেস্ট হয়তো ফলাফল আসবে, 2টো তো ড্র হবেই, এরকম ভাবা হতো। কিন্তু এখন আমি দেখছি যে 5টার মধ্যে 5টা টেস্টে রেজাল্ট বেরিয়ে আসছে, এবং সেটা শুধু ইন্ডিয়ায় নয় রানাদা, তুমি যদি সমস্ত ক্রিকেটীয় দেশগুলো দেখো, তারা যে টেস্ট ক্রিকেট খেলছে সেখানে কিন্তু মানে এই ফলাফলটা বেরিয়ে আসছে। 4 দিন ম্যাক্সিমাম, 5 দিনে খুব কম টেস্ট যাচ্ছে, 4 দিন 4.5 দিনে একটা রেজাল্ট চলে আসছে। তো একদিকে এটা যেমন টেস্টটাকে রোমাঞ্চকর করেছে, টেস্টের দর্শক আসছে, কিন্তু ভিনটেজ সেই ব্যাটিং স্টাইল যেটা দেখার জন্য ক্রিকেট প্রেমীরা বসে থাকতো, সেটা কি আমরা হারিয়ে ফেলছি এই টি-20 আসার কারণে? একদম। এখন মানুষের কাছে পেশেন্স কম। আচ্ছা, আগে ব্যাটসম্যানদের কাছে মেন যেটা ছিল পেশেন্স। টেস্ট ক্রিকেট টেস্ট নয়, টেম্পারমেন্ট এন্ড পেশেন্সের। আচ্ছা, যারা প্রকৃত ব্যাটসম্যান হয় তাদের টেম্পারমেন্ট, পেশেন্স এই দুটো খুব ইম্পর্টেন্ট, প্লাস টেকনিক। আমাদের টি-20 খেলাতে কিন্তু টেকনিক অত তাৎপর্য নয়,
আসলে ধুমধড়াক্কা প্রথম বল থেকে মারলে 4-6 করলে এর কারণটা কি আইপিএল? একদম। ওই যে বললাম মানুষের কাছে এখন ধৈর্য কমে গেছে, তারা খেলা দেখ মানে আইপিএল এ কন্ট্রাক্ট পাওয়াটা কি আজকালকার ছেলেদের যারা ইয়ং ক্রিকেট খেলছে তাদের কাছে বেশি জরুরি রাদার দেন টেস্ট ক্রিকেট খেলা? অবভিয়াসলি এখন তো দেখা যাচ্ছে যারা আইপিএল এ ভালো খেলছে তাদেরই টেস্ট টিমে চান্স দেওয়া হচ্ছে। মানে আগেকার দিনে যেমন ধরে নাও বিজয় হাজারে ট্রফি ছিল, রঞ্জি ট্রফি ছিল, এই যেগুলো মাপদণ্ড ছিল টেস্ট ক্রিকেটের, তুমি বলছো যে এখন মানে এই ধরনের ক্রিকেট গুলোর থেকেও আইপিএল কে কিংবা তাহলে এখানে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক চলে আসে। আচ্ছা এইবারে তাহলে তোকে একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলি। অস্ট্রেলিয়া যখন সাই সুদর্শন পিক করা হলো টেস্ট স্কোয়াডে, তার আগে ও ডোমেস্টিক খেলেছে, কিন্তু ওকে চুজ করেছে কিন্তু তোর আইপিএল এর ফর্ম আর রান দেখে। আচ্ছা, তাই না? তার মানে তুমি বলতে মানে এটা ঠিক একদিক থেকে যে টেস্ট ক্রিকেটে টি-20 আসার পরে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চটা এই কারণে বেড়েছে কারণ একটা ফলাফল আসছে, কিন্তু আদারওয়াইজ আমরা সেই ভিনটেজ ব্যাটিংটাও হারাচ্ছি। মানে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে টেস্ট ক্রিকেট ইজ ফর দ্য স্পেশালিস্ট। একদমই। ব্যাটসম্যান স্পেশালিস্ট, উইকেট কিপার স্পেশালিস্ট, বোলার স্পেশালিস্ট। টি-20 আর ওয়ানডেতে আমরা মনে করি যত অলরাউন্ডার খেলবে তত ভালো ব্যাটের টিমের গভীরতা বাড়বে, ডেন্সিটি বাড়বে। কিন্তু টেস্টেও যদি আমরা সেই একই রকম ভাবে পরিকল্পনা করি তাহলে সেটাই তো হচ্ছে, এবং সেই জন্যই আমরা এই ফলাফল পাচ্ছি। আচ্ছা, দেখ আজকে আমাদের অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ঠিক আছে, কিন্তু মোহাম্মদ শামির মতো বোলারকে আমরা বসিয়ে রেখে আমরা স্পেশালিস্টকে বসিয়ে রেখে টিমেই নিচ্ছি না। হ্যাঁ, মানে সেটা কেন, সেটা এখনো বিতর্কিত ব্যাপার। কারণ যে রঞ্জি খেলছে সে ওয়ানডে কিংবা টি-20 জন্য ফিট নয়, এইটা এখনো এই তত্ত্বটা ইন্ডিয়ার কেউ বুঝতে পারছে না আগারকার আর গম্ভীর ছাড়া। রাইট। আবার ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে অলরাউন্ডার হিসাবে, তাকে একবার বা দুবার বল দেওয়া হচ্ছে, তো এটা কন্ট্রোভার্সিয়াল, সে তো যাচ্ছেই। আচ্ছা, তাহলে আপাতত এই বিষয়টা থাক, আপাতত আমরা ছেড়ে দিই সেকেন্ড টেস্টের ওপর কি ফলাফল হয় দেখি, দিয়ে আমরা এখনো তো ওয়ানডে টি-20 বাকি, সেইটা নিয়েও আলোচনা আমাদের পরের ভিডিওতে হবে। আচ্ছা, কামিং ব্যাক টু আইপিএল, আমি তো তোমাকে আগের ভিডিওতেই জানিয়েছি যে আইপিএল এবং ডাব্লিউপিএল দুটোতেই আমার ফেভারিট দল কিন্তু মুম্বাই। ঠিক আছে, তো যখন আইপিএল এর সেগমেন্ট হবে আমি কিন্তু মুম্বাইকে সাপোর্ট করবো। তুমি আইপিএল এ, তুমি যেমন ডাব্লিউপিএল এ বলে দিল্লি, আইপিএল এও কি দিল্লি? না, আইপিএল এ না আমার সেই অর্থে ফেভারিট প্লেয়ার, আমার মানে ফেভারিট টিম নেই। আচ্ছা, 4-5টা আমার টিমকে ভালো লাগে, যাদেরকে আমার সাপোর্ট করতেও ভালো লাগে। আমাদের সব টপ 2 বলো, চলো। টপ 2 বলতে গেলে ফার্স্ট আসবে আমার পাঞ্জাব কিংস, আচ্ছা, দিল্লি, আচ্ছা, আরসিবি, তো সবই বলে দিচ্ছ, ওরকম হয় না। আর সব থেকে ভালো লাগে আমার সানরাইজার্স হায়দ্রাবাদ। মানে সানরাইজার ও পাঞ্জাবকে ধরে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে একটু অর্থোডক্স তোমার, মানে তুমি একটুখানি লাইনের বাইরে আর কি, মানে ওই মুম্বাই, আরসিবি, কলকাতা ছেড়ে তুমি বাইরে আর কি। চলো, ভালো লাগলো জেনে। আচ্ছা রানাদা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুরোপুরি ভাবে রিলিজ লিস্ট বেরিয়ে গেছে এবং কিছু বিগ ট্রেড অফ হয়েছে, রাইট, যেগুলো নিয়ে কিন্তু যারা মানে আমরা আগের ভিডিওতে আমরা বলছিলাম একটা ট্রেড নিয়ে কথা বলছিলাম, সব থেকে বড় ট্রেড, যেটা অফিসিয়াল ছিল না, কিন্তু আমরা কিন্তু অফিসিয়ালের আগে কিন্তু আমাদের ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম যে এই ট্রেডটা হতে চলেছে। একদম একদম, দ্যাট ইজ সঞ্জু স্যামসন। আমরা কিন্তু বলে দিয়েছিলাম যে জাদেজা এবং স্যাম কারান, হ্যাঁ তুই বলেছিস, একদম তুই বলেছিস, দুজনে কিন্তু আরআরে যাচ্ছে এবং সঞ্জু স্যামসন কিন্তু আরআর ছেড়ে সিএসকে তে আসছে। আচ্ছা, ট্রেড অফ গুলো বলবো, তার আগে অ্যানালিসিস তুমি সবার আগে একটু দর্শকদেরকে বলে দাও যে প্রত্যেকটা টিমের কাছে পার্স কি আছে, কত টাকা খরচা করেছে, এইটা একটুখানি তুমি সবার আগে দর্শকদের। না, আমি ভাবছিলাম একটু অন্যরকম ভাবে। আচ্ছা, আমি ভাবছিলাম যে আমরা ট্রেড অফও বলবো, রিলিজ প্লেয়ারও বলবো। আচ্ছা, তার সঙ্গে আমরা যদি একটা প্রেডিক্টেড 11-12 তৈরি করি প্রত্যেকটা টিমে করব, সেই সময়টাই আমরা পার্সটা বলবো। আচ্ছা, তাহলে দর্শকরাও বুঝতে পারবে যে এরা ট্রেডেড হয়েছে, রিলিজড হয়েছে এবং তার কাছে কত পার্টস রয়েছে এবং আমার কাছে কি রিটেন প্লেয়ার থাকছে, তাহলে তার প্রবাবল 12। দারুণ দারুণ হোক, তাহলে এইভাবেই হোক। তাহলে আগে ট্রেড অফ নিয়ে কথা বলি। ওকে ওকে, ট্রেড অফ নিয়ে কথা বলি। ট্রেড অফ নিয়ে কথা বলতে গেলে বিগ স্টোরি, যেটা আমরা আগেই বলেছি, যে আমরা বলবো সঞ্জু স্যামসন এবং ওদিক থেকে আমাদের রবীন্দ্র জাদেজা আর স্যাম কারান। দেখো, স্যাম কারান আমি বলবো এতটাও
শকিং কিছু নয়, কারণ স্যাম কারান যে স্যাম কারান 2018-19-20 ছিল, এখন ইংল্যান্ড টিমেও মানে রিসেন্টলি আবার মানে অ্যাডিশন হয়েছে, রিসেন্টলি ইংল্যান্ড টিমে আবার খেলছে স্যাম কারান। কিন্তু স্যাম কারানের সেই ধার বোলিংয়ে থাকলেও, কারণ ওর ভেতরে কিছু ভেরিয়েশন আছে, সেই থাকলেও কিন্তু ব্যাটিং কিন্তু আইপিএল এর মাপদণ্ড অনুযায়ী আর স্যাম কারানের কাছে সেরকম ভাবে লাস্ট 2 বছরে কিন্তু স্যাম কারান দেখাতে পারেনি। তো সেক্ষেত্রে চেন্নাইও একটা মানে এটা তুমি বলতে পারো একটা এক্সপেক্টেড ট্রেড অফ, তাহলে ও এমনিতেও রিলিজ প্লেয়ারে চলে যেত, ট্রেড অফ হয়েছে সেটা। কিন্তু রানাদা সব থেকে বড় ব্যাপার হচ্ছে রবীন্দ্র জাদেজা কিন্তু শুধু একটা প্লেয়ার নয়, মানে তুমি বুঝতে পারছো, মানে এটা কিন্তু সিএসকে ইমোশন একদমই। তো আবারও একটা প্রশ্ন উঠে আসছে বারবার, যেটা আইপিএল কে নিয়ে প্রশ্ন ওঠে কিন্তু রানাদা, যে এই যে ফ্র্যাঞ্চাইজি গুলো, এদের কাছে কি বিজনেসটা ইমোশনের থেকে বড়? একদম। এটা কিন্তু এর আগেও হয়েছে, কলকাতা শাহরুখ খান মানে কেকেআর সৌরভকে ছেড়ে দিয়েছে, আমরা দেখেছি। না, আর শুধু বিজনেস না, একটা টিমগত হিসেবে ওরা ম্যানেজমেন্ট আছে, ওরাও একটা স্ট্র্যাটেজি ফলো করে। এটা আগের বছর থেকে আমি দেখছি, ওরা কিন্তু নতুন প্লেয়ার বা ইয়াং ব্লাডদের ওপর বেশি ইনভেস্ট করার চেষ্টা করছে। চেন্নাই শুধু একমাত্র কিন্তু ওরা ধোনি বা বেশি বয়সের প্লেয়ার বলতে ধোনিকে রাখছে, দেওয়াল বেবিস বল, আয়ুষ মাত্রে বল, ওরা যা করছে কিন্তু সাফল্য তো পাচ্ছে না। ওরা লং রানের কথা চিন্তা করে ওরা সেই সেটআপটা তৈরি করার চেষ্টা করছে। আমার মনে হয় এটা একটা কারণ হতে পারে জাদেজাকে ছেড়ে দেওয়ার জন্য। আচ্ছা, এটা আমার মতামত। মানে জাদেজা কিন্তু এখনো মানে তুমি দেখো এই এক বছর আগেই তো সিএসকে জিতলো, এবং তাদের তো উইনিং রান জাদেজার একটা ভালো পারফরমেন্স, এবং জাদেজা মানে 4 ওভারের একটা দুর্দর্শ, মানে তুমি একটা বোলিং স্পেল তুমি আশা করতে পারো। আমার যেটা মনে হয়, আমি এখান থেকে আটকাচ্ছি, সেটা হচ্ছে সিএসকে ব্যাডলি ওয়ান্টেড সঞ্জু স্যামসন। ধোনি রিপ্লেসমেন্ট বলছো? লং রান, কারণ ধোনি হয়তো এই বছর খেলবে, আর ম্যাক্সিমাম আমারও মনে হয় না পরের বছর খেলবে। হি ইজ 44 রাইট নাও। রাইট। এবারে সঞ্জু স্যামসন, এবং একটা হাঁটুর সার্জারি হয়েছে ধোনি, তো সেখান থেকে রিকভার করছে কিন্তু। তো সেই জন্য ওরা একটা চাইছে এমন একজনকে যে উইকেট কিপার প্লাস ব্যাটসম্যান। আচ্ছা, সঞ্জু স্যামসনকে পেলো, ওপেনিং ব্যাট হয়ে যাচ্ছে, উইকেট কিপার তুইও জানিস। সেকেন্ডলি ও ক্যাপ্টেনশিপেরও একটা মেন্টর হিসেবে কাজ করবে আপাতত তোর ঋতুরাজ গাইকোয়াড়ের। আর একটা ব্যাপার হচ্ছে সঞ্জু যেটাকে নেওয়ার জন্য কারণ হচ্ছে অনেক লং রান দেখবি ও ক্যাপ্টেনশিপের দিকে যাবে। হ্যাঁ, মানে ঋতুরাজ গাইকোয়াড়ের এই বছরে তো অ্যানাউন্স হয়ে গেছে ঋতুরাজ। তুমি একটা বলছো রিপ্লেসমেন্ট যদি কখনো ক্যাপ্টেনশিপে লাগে তাহলে সঞ্জু স্যামসনকে অবশ্যই। আচ্ছা, তো ভারতীয় ক্রিকেটের বর্তমানে কথা হবে আর মোহাম্মদ শামির কথা হবে না, সেটা হতে পারে না একদম। তো মোহাম্মদ শামি অবভিয়াসলি তুমি জানো এলএসজি তে যাচ্ছে, চলে গেছে, ট্রেড অফ হয়ে গেছে। তো এটা কি তুমি বলবে যে এই মুহূর্তে মোহাম্মদ শামি যে একটা ফর্মে আছে, এটা এলএসজির ক্ষেত্রে খুব ভালো হলো? ওরা দারুণ ইনক্যাশ করবে। তুই আর চিন্তা কর, এলএসজি তে সঞ্জু বলছি শামি আছে, সঙ্গে যদি মায়াঙ্ক যাদব আছে, চোটের ইস্যু, কিন্তু তবু আমার মনে হয় অ্যাভেলেবেল হয়ে যাবে আইপিএল অব্দি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওদের কিন্তু পেস অ্যাটাকটা ভালোই তৈরি হবে। আচ্ছা, মুম্বাইয়ের আমার টিম দুজন, আমার মনে হয় লোয়ার অর্ডারে যে ব্যাটিং প্রবলেমটা আসছিল, যেটা রবিন বিন্সকে দিয়ে ওরা চেষ্টা করছিল কোথাও না কোথাও মেকআপ করবে, তার একটা ভালো অল্টারনেটিভ পেয়ে গেছে, দ্যাট ইজ রাদারফোর্ড। হ্যাঁ, রাদারফোর্ড অতটা কনসিস্টেন্ট প্লেয়ার নয়, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, বিগ হিটিং প্লেয়ার, ইয়াং ট্যালেন্ট। আর শার্দুল ঠাকুর আসার ফলে কিন্তু মুম্বাইয়ের যে টেলটা আগের বছর লম্বা ছিল সেটাও কিন্তু, কারণ শার্দুল ঠাকুর ব্যাটিং করতে পারে, মানে তুমি দীপক চার আর শার্দুল ঠাকুরকে একসাথে যদি খেলাও তাহলে তোমার মুম্বাইয়ের ব্যাটিংটা কিন্তু অনেকটা নিচে অব্দি, প্রায় 9 অব্দি, 8 নম্বর 9 নম্বর অব্দি একটা মোটামুটি ভাবে যদি সাপোর্ট দিতে হয় কোনো ওপরের ব্যাটসম্যানকে, তাহলে সেই ব্যাটিংটা চলে আসছে। আচ্ছা, লাস্ট হচ্ছে নীতিশ রানা ভেরি গুড বাই ডিসির জন্য রাইট। সেকেন্ড ডাউন আগেও ডিসির তো খেলেছে, মানে আমার মনে পড়ছে না, বাট একটা সিজন কি খেলেছে ডিসির হয়ে? খেলেনি মনে হয়, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। কেকেআর ছিল, মুম্বাইয়ে ছিল, তারপরে এখানে রাজস্থানে গেছে। আরেকটা ট্রেড অফ রানা নীতিশ রানা ডিসিতে গেছে। নীতিশ রানা তোমার কি মনে হয়? গুড বাই, ভেরি গুড বাই। আচ্ছা, খুব ভরসামান প্লেয়ার এবং লেফট হ্যান্ড ব্যাট প্লাস বলও করে, অফ স্পিন বলও করে।
মাঝে মাঝে তবু উইকেটে তুলে দিতে পারে। একদম। এবং করুণ নায়ারের সাথে তুমি যদি বলো আর একটু মিডল অর্ডারটা স্ট্রং হলো আসার ফলে মানে ইন্ডিয়ার মিডল অর্ডার যেটা দিল্লির সেটা স্ট্রং হয়ে গেল। এবং স্পিনটা খুব ভালো খেলে, আচ্ছা, এবং বিগ হিটিংও প্লেয়ার। বিগ হিটার। আচ্ছা, তাহলে এবার আমরা চটপট চলে যাই রানাদা। ভিডিওটা বেশি বড় করব না। যে প্রবাবল 12 এর কথা তুমি বললে, প্রত্যেকটা টিম ধরে আমরা প্রবাবল 12 এর কথা বলি। ঠিক আছে, তাহলে প্রথমেই আসি আগের বছর যারা বটমে ছিল তাদেরকে নিয়ে প্রথম আলোচনা করি, দ্যাট ইজ সিএসকে। ফ্র্যাঞ্চাইজি হিসেবে লেজেন্ডারি ফ্র্যাঞ্চাইজি, সব থেকে বেশি আইপিএল কাপ রয়েছে, কিন্তু আগের বছরে পারফরমেন্স 10-এ প্রথমবার 10-এ এসছে সিএসকে। আগের বছরও খুব একটা ভালো 8-9 ছিল, কিন্তু 10-এ প্রথমবার এসছে। তো এবছর বাউন্স ব্যাক করতে চাইবে অবভিয়াসলি। অনেক প্লেয়ার ছেড়েছে। তো সেক্ষেত্রে যদি এখন তুমি যে প্লেয়ারগুলো ওদের কাছে এই মুহূর্তে আছে তাদেরকে নিয়ে তুমি যদি একটা প্রবাবল 12 বানাও, এটা নিয়ে কিন্তু না আমরা বেশি আলোচনা করবো না, আমরা জাস্ট প্রবাবল 12 ধরবো এবং প্লেয়ার ঢোকানো উচিত বা কিনতে পারে, বাই করতে পারে, সেটা আমরা বলবো। বিগ প্লেয়ার্স গুলোকে আমরা ধরবো। হ্যাঁ, ধরবো মানে কোথায় বাই হতে পারে, কোন স্লটে, কিন্তু কোন প্লেয়ারের পেছনে যেতে পারে সেটাও আমরা দেখবো। হ্যাঁ, সেটাও দেখা যেতে পারে, সেটাও আমরা দেখবো। ওকে, তো তাহলে সিএসকে এর ব্যাপারটা তুমি একটু তাহলে শুরু করো। তোমার মোটামুটি পার্স কি আছে না আছে সেটা দর্শকদেরকে বলো। আর প্রবাবল 11 তুমি কি দেখছো? 12 যেহেতু এখন একটা ইম্প্যাক্ট প্লেয়ার আছে, সেই অনুযায়ী তুমি কি দেখছো বলো। আর সেইখানে তারপরে আমরা বলবো যে কোন প্লেয়ারের পেছনে সিএসকে যেতে পারে। রাইট। তো সিএসকে যেহেতু আগের বছর খুব একটা পারফরমেন্স ভালো ছিল না, আচ্ছা, তো তার ফলে ওদের পার্সটা কিন্তু অনেক বেশি, কারণ অনেক প্লেয়ার ছেড়েছে। 43.40 অনেকগুলো প্লেয়ার ছেড়েছে দিয়ে নামছে। ঠিক আছে, তো দে আর দ্য সেকেন্ড হাইয়েস্ট পার্স যাদের কাছে আছে। আচ্ছা, সিএসকে। তো আমার যেটা মনে হয় যে এখন ওদের কাছে যে প্লেয়ারটা রয়েছে সেই প্লেয়ার অনুযায়ী আমি একটা 12 তৈরি করেছি। আচ্ছা, প্রবাবল 12। আচ্ছা, ঠিক আছে। নাম্বার 1 সঞ্জু স্যামসন, ওপেনিং ওপেনিং করবে, সঙ্গে আয়ুষ মাত্রে। ঋতুরাজ করবে না বলছো? ঋতুরাজ সেকেন্ড, ওয়ান ডাউন নাম্বার, একদম। আচ্ছা, আয়ুষ মাত্রে তুমি বলছো, কিন্তু ওরা কি কোনো ফরেন ওপেনারের দিকে যাবে না? কারণ একটা লং টাইম কিন্তু সিএসকে তে ডেভিড কনওয়ে খেলেছে, রেভেন কনওয়ে খেলেছে এবং প্রাচীন রবীন্দ্র ওপেন করেছে, কিন্তু সঞ্জু স্যামসংকে পাওয়ার পরে ওরা কি কোনো রকম মানে একটা, কারণ ওপেনার হিসেবে আমি একটা কথা বলি, আমি ওই জন্য বললাম যে এইটা নিয়ে যদি এখন আলোচনা করতে অনেক প্লেয়ারের জন্য অনেক প্লেয়ার হতে পারে। হ্যাঁ, আমি এটা এখন যেটা করেছি সেটা হচ্ছে যারা রিটেন প্লেয়ার আছে, মানে প্লেয়ার যারা রয়েছে আর ট্রেড অফ হয়েছে, সেই নিয়ে একটা টিম তৈরি করেছি। ঠিক আছে, সেটা নিয়ে করে জাস্ট একটা আলোচনা করে নিই, মানে ডিটেলস দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আয়ুষ মাত্রে তুমি বলছো, আমি বলছি যে কুইন্টেন ডিকক আছে। দিল্লি কিন্তু দুজন ওপেনার ছেড়ে দিয়েছে, জেসফেক ম্যাকগ্রাক নতুন ট্যালেন্ট, তুমি বলছিলে ইয়ং ট্যালেন্টকে চান্স ওরা দিতে চাইছে। যদি বিদেশি প্লেয়ার ওরা চায় তাহলে কিন্তু আমার মনে হয় না ফ্যাফ ডু প্লেসিসের পিছনে ওরা যাবে। আগে সিএসকে তে ছেড়ে দিয়েছে। আব তো বলা যায় না সিএসকে এর বুড়ো, একটু প্রাক্তন প্লেয়ারদের উপর ওদের নজর বেশি, এটা অনেকবারই হয়েছে ওদের সাথে। তো এই তিনজনের পিছনে হয়তো যেতে পারে যদি ওরা ওপেনার খোঁজে। তারপরে বলো। 3-এ ঋতুরাজ, একদম। 4-এ ডেওয়াল ডেভিস, আচ্ছা। 5-এ শিবম দুবে, অবভিয়াসলি, একদম। 6 নম্বরে আমার একটা ব্যাট মনে হচ্ছে, যেখানে জাদেজা খেলতো। রাইট, জাদেজা খেলতো সেখানে। তাহলে তুমি লোয়ার অর্ডার ব্যাটসম্যান বলছো? হ্যাঁ। তার মানে কি আন্দ্রে রাসেলকে সিএসকে তে দেখা যেতে পারে? না, সেটা ফিনিশার, সেটা আমি আসছি। আচ্ছা, সেটাই আসছি। যেমন 7-এ ধোনি তো এখন চাইছে নিজে 8-এ ব্যাট করতে। না, ওকে আমরা চাই এই সময় 7-এই করি। 8-এ একটা ফিনিশার দরকার। কিন্তু ধোনি কিন্তু আমার যতদূর মানে এবারও বলেছে, তাহলে 6-7 এর মধ্যে তুমি বলছো যে একজনকে দরকার, 6-7 দুজন প্লেয়ার ওদের দরকার, তার মধ্যে একজন। এবার দেখো তুমি, আচ্ছা তুমি টিমটা বলো, কি বলছিস? আমি বলছি অ্যান্ড্রে রাসেলের পিছনে যেতে পারে, এবং ওদের যে 4খানা বিদেশি, তাহলে 4খানা বিদেশি ওদের কে হচ্ছে? তুমি আমাকে একটা কথা বলো, 4 জন বিদেশি তো নেবে, তো সেক্ষেত্রে তুমি 9 কাকে রাখছো বলো? 9 তো নূর একটা বিদেশি হলো, 10-এ নাথানালিস, দারুণ পিক, 2টো বিদেশি হলো, 11-এ খালিল, 12-এ তোর অংশুল খাম্বোজ হতে পারে। মানে তুমি প্লেইং 11 তুমি বলতে, মানে 2খানা তুমি বিদেশি বলছো, মানে 2টো বিদেশির জায়গায় স্পট কিন্তু ফাঁকা আছে। আমি এই কারণেই বললাম ওপেনারে কিন্তু তুমি সিএসকে তে একটা বিদেশি দেখতে পাবে, হতে পারে, এবং মিডল অর্ডারে একজনকে দেখতে পাবে, এবং সেই কারণেই তার মানে ওরা মিডল অর্ডারে একটা
ইন্ডিয়ান প্লেয়ার খুঁজবে এবং মিডিল অর্ডারে একটা মানে তোমার ফিনিশার খুঁজবে যে ধোনির আগে এসে একটা বড় ইনিংস খেলতে পারে। সেক্ষেত্রে রাসেল আছে, ডেভন ফারেরা আছে, আরো কিছু ব্যাটসম্যান আছে। আচ্ছা, সব থেকে বড় ভাই, যদিও বা জানি না যাবে কিনা, ম্যাক্সওয়েলও আছে, গ্লেন ম্যাক্সওয়েলও আছে। তো এদের পেছনে সিএসকে মেবি, মানে সিএসকে যেটা দরকার তুমি যেটা বলছো সেই অনুযায়ী মিডিল অর্ডারে দুটো ব্যাটসম্যান এবং মেবি ওপেনারে একটা বিদেশি। রাইট, এই দু তিনটে স্লট। চলো এবার আমরা চলে আসি কেকেআর এ। কেকেআর এর সবচেয়ে বেশি পার্স 64.30 crore। কেকেআর এর সাথে কথা বলতে গেলে তো মানে একটা রূপকথার গল্প শেষ হয়েছে এবছর না কেকেআর আর আন্দ্রে রাসেল। হ্যাঁ, সেইটা নিয়ে মানে কি বলবো, আর ওই একই ব্যাপার যে ইমোশনের কোনো জায়গা নেই, বিজনেস। আন্দ্রে রাসেল জানি আমরা যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আন্দ্রে রাসেল অবসর নিয়েছে এবং তার সাথে সাথে আইপিএল খেলছে, বাইরের কিছু কিছু লিগও খেলছে, কিন্তু ব্যাট চলছে না। না, আগের বছরও সেরকম কোনো পারফরমেন্স নেই, বোলিং এও মানে আহামরি কোনো, মানে এটা মোটামুটি তোমার ধরে নাও 10-এর আশেপাশের ইকোনমিতে বল করছে। তো সেক্ষেত্রে কলকাতার মাঠে 10-এর ইকোনমি, তো মানে সেই কারণেই আমার যা মনে হচ্ছে, এবং হয়তো আন্দ্রে রাসেলকে বিগ পার্টস তারা খরচা করতে চাইছে না। যদি কম দামে হয় কেকেআর এ প্রত্যাবর্তন হতে পারে। মনে হয় না যে আন্দ্রে রাসেল কম দামে যাবে, বাইব্যাক করবে। আন্দ্রে রাসেল যাবেও না, কারণ আন্দ্রে রাসেলের পেছনে অনেক টিম দৌড়বে বলছো। তাহলে কেকেআর এর একটুখানি আমাকে কেকেআর এর 1 নম্বরে সুনীল নারায়ণ আছে, ওপেনিং এ থাকবে, অবভিয়াসলি ও তো ওপেন করে। 2 নম্বরে যদি নেই যদি রাহানে ওপেন করে না, রাহানে আমার মনে হয় না, এটা বিতর্কিত কথা আবারও বলছি, আমার মনে হচ্ছে না যে রাহানে যদি ক্যাপ্টেন না হয় তাহলে রাহানে আমার মনে হয় এবছর প্লেইং 11-এ থাকবে। কেন, আগের বছরও কিন্তু সেকেন্ড হাইয়েস্ট রান গেটার ছিল কেকেআর, কিন্তু যে স্ট্রাইক রেটে ছিল সেইটা একটা ম্যাটার করে। ঠিক আছে, দেখা যাক, তবে যদি থাকে তাহলে ভালোই হবে রাহানে। কিন্তু রাহমাতুল্লাহ গুরবাজ আগেরবার ওপেনিং করছিল কিন্তু তাকেও ছেড়ে দিয়েছে, কুইন্টন ডিককও করছিল তাকেও ছেড়ে দিয়েছে। যদি সুনীল নারায়ণের সাথে একটা ওপেনার এরাও খুঁজবে, কিন্তু এটা একটা ওপেনিং স্লট তাহলে মানে যে এই যে যাদের নামগুলো বললাম ধরে নাও, মানে তার মানে কি জেস ফ্রেগার ম্যাকগ্রাথকে তুমি কি বলতে চাইছো যে একটা বড় দামে বিক্রি হওয়ার চান্স আছে? কারণ ওপেনার হিসেবে ইয়ং ট্যালেন্ট এবং অবভিয়াসলি হয়তো অতটা ডিপেন্ডেবল নয়, কিন্তু যেদিন খেলবে, ফার্স্ট সিজনে যা ইমপ্যাক্ট দেখা গেছিল, সেকেন্ড সিজনে সেই ইমপ্যাক্ট একদম যায়নি। এবার কি যেদিন খেলবে সেদিনকে একটা বড় স্টার্ট দিতে পারে, হতে পারে। যেহেতু রানের মতো পেছনে 3 নম্বর আছে, আবার আরেকটা প্লেয়ার আছে যে ডেভিড কনওয়ে, ওর পেছনেও এবং রচিন রবীন্দ্রের পেছনেও যেতে পারে। আচ্ছা, তো তাহলে বলছো তার মানে আমাদের কেকেআর এর একটা ওপেনার দরকার। হ্যাঁ, 1-2 হয়ে গেল। সুনীল নারায়ণ আর একটা কোশ্চেন মার্ক ওপেনার, যাকে কিনবে। 3 নম্বরে রাহানে, আচ্ছা, 4-এ রঘুবংশী, 5-এ একটা ওদের মিডল অর্ডার ব্যাট লাগবে, যেখানে ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে ভেঙ্কটেশ আইয়ার, দেখো যখন ভেঙ্কটেশ আইয়ারকে অত দামে কেনা হয়েছিল তখনও অনেক সবাই, আমারও মনে হয়েছিল যে এটা ভেঙ্কটেশ আইয়ারের জন্য জাস্টিফাইড নয়, কারণ ইয়ং ট্যালেন্ট ভালো পারফর্ম করেছিল সেই সময়, ইন্ডিয়া খেলছিল। ঠিক আছে, আমার মনে হয় রানাদা তুমি দেখবে অনেক প্লেয়ারের ক্ষেত্রে আইপিএল ইতিহাসে দেখবে যত বড় পার্স নিয়ে যায় তত কিন্তু একটা বার্ডেন তৈরি হয় প্লেয়ারটার উপর। তুমি ঋষভ পান্তের উপরও দেখো, যখনই একটা এত বড় বার্ডেন নিয়ে যাচ্ছে না, তুমি খুব কম প্লেয়ারকেই দেখবে যে হাইয়েস্ট পার্স নিয়ে গেছে কিন্তু সেইভাবে ডেলিভারও করেছে। খেলাতে এটা ইমপ্যাক্ট পড়ে যাচ্ছে, এটা পড়ে যাচ্ছে, কারণ তার উপর একটা যে এক্সপেকটেশনটা থেকে যাচ্ছে সেটা কিন্তু একটা প্লেয়ারকে সেরকমভাবে পারফর্ম করতে দিচ্ছে না। Right. তো ভেঙ্কটেশ আইয়ারের সাথে আমার মনে হচ্ছে সেটাই হয়েছে। ভেঙ্কটেশ আইয়ার যদি এবছর একটা ঠিকঠাক প্রাইসে যায়, মানে ধরে নাও মানে 11 to 12 crores কিংবা 15 crores এর মধ্যে, এই একটা হালকা মাথায় খেলতে পারবে, কারণ প্লেয়ারটার ভেতর পটেনশিয়ালিটি রয়েছে। ঠিক। তো এরপর 6 আসছে রিঙ্কু সিং, তো অবভিয়াস চয়েস। 7-এ রমনদীপ, 8 নম্বরে একটা ফিনিশার ওদের দরকার, কিন্তু আমরা জানি রবম্যান পাওয়েল আছে, খেলছে, তো রবম্যান পাওয়েল খেলবে, তো ওখানে একটা দেখতে পারে ওরা। 9-এ হর্ষিত রানা, 10-এ তোর বৈভব অরোরা, আচ্ছা, 10-এ 11-এ বরুণ, 12-তে একটা প্লেইং কন্ডিশন। আমাদের এখানে বিদেশি হলো সুনীল নারিন, রহমান পাওয়াল, আবার 2খানা বিদেশি স্পট কিন্তু খালি। হ্যাঁ, তো তার মানে কেকেআর কিন্তু 2খানা বিদেশি খুঁজবে যাদেরকে খেলানোর জন্য, একটা ওপেনিং স্পটে বিদেশি কিংবা দেশি প্লেয়ার। যদি দেশি প্লেয়ার ওপেনিং এ খেলায় তাহলে মিডিল অর্ডারে 2খানা বিদেশি প্লেয়ার কিন্তু, কিংবা একটা ওরা কিন্তু। আচ্ছা, তুমি যে বলছো, আমার মনে হচ্ছে বৈভব অরোরার কথা তুমি বলছো,
বরুণ চক্রবর্তীর সাথে এবং সুনীল নারিন ওরা যে একটা স্পিন ট্র্যাপ করে, যেটা সেখানে কি অ্যাডাম জাম্পার জায়গা হতে পারে? হতে পারে, একদম খুব ভালো পয়েন্ট বলেছিস। কারণ মেনলি আমরা এখানে দেখেছি কেকেআর খুব স্পিন টাইট স্পিনের যে একটা জাল কেকেআর বুনতে চায়, সেখানে তার মানে অ্যাডাম জাম্পার কিন্তু হতে পারে আছে, মানে অপশনে আছে। আর আমার আরেকটা প্লেয়ারের কথা মনে হয় যেটার পেছনে কেকেআর দৌড়তে পারে, সেটা হচ্ছে তোর ক্যামেরন গ্রিন। এবং সেটা সবাই বলছে, কারণ ক্যামেরন গ্রিন হচ্ছে আন্দ্রে রাসেলের জায়গাটা নেওয়ার জন্য কেকেআর এর মানে একটা আইডিয়াল চয়েস। আর ও কিন্তু বলতো ফ্লোটার, তুই ওকে 1 থেকে 5 যখন খুশি খেলাও, বিগ হিটার এবং বলটাও করে, সব থেকে যেটা বড় ব্যাপার ও কিন্তু বল করে। আর আন্দ্রে রাসেলের যে একটা মিডিয়াম পেস, যেটা মাঝে 1-2 ওভার 3 ওভার এবং বল করলে কিন্তু উইকেটও পেতে পারে, সেটা বলা যেতে পারে। আচ্ছা, এইবারে আমি আসি দিল্লিতে। ডিসি, চলো। দিল্লির তো 21.80 crore পার্সো। আচ্ছা, দিল্লির মোটামুটি টিমটা সেটেলই আছে। তুই যদি দেখিস 1 থেকে 8, 10, 11, 12 অব্দি পুরো সেটেল। তাহলে 21 কোটি টাকা নিয়ে কি করবে? দেখ না, আমি তোকে বলি, এবার তুই বাবা তুমি তাহলে তখন তো ইনপুটটা দেবে, আমি তো জানি তুমি ইনপুট দেবে। বলো। 1, 2, 3 কেএল রাহুল, অভিষেক পোরেল, করুণ নায়ার। আচ্ছা। 4-এ নীতিশ রানা, যাকে তুই নিয়ে এসছে ট্রেড অফ করে। অবশ্যই। 5-এ অক্ষর প্যাটেল, কোনো কথা হবে না। 6-এ ক্রিস্টিয়ান স্টাবস। আচ্ছা। 7-এ আশুতোষ শর্মা। আচ্ছা। 8-এ তোর বিফরাজ নিগম, আচ্ছা। অলরাউন্ডার। তাহলে ওর 8 নম্বর অব্দি বড় ব্যাটও চলে আসলো। দুশ্মন চামিরাও ব্যাট করতে পারে না। চল 9 অব্দি ব্যাট নয় চামিরা। 10-এ কুলদীপ, 11-এ স্টার্ক। তাহলে আমারও আবার মানে তুমি মোটামুটি ইন্ডিয়ান লাইন আপটার দিকে বেশি জোর দিচ্ছ। ক্রিস্টিয়ান স্টাবস, দুশ্মন চামিরা, স্টার্ক, এখানেও কিন্তু একখানা বিদেশির জায়গা রইল। আমার যতদূর মনে হচ্ছে রানাদা যে এইখানে না, মানে দিল্লির ক্ষেত্রে এই যে ইন্ডিয়ান যে জায়গাটা এত স্ট্রং, সেখানে কিন্তু চতুর্থ বিদেশি ঢোকানো যথেষ্ট টাফ হবে। দুশ্মন চামিরা জায়গায় এরা কিন্তু, দুশ্মন চামিরা বোলার হিসেবে খুব ভালো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার একটা মানে অল্টারনেটিভ কিন্তু ওরা নিতে পারে। যেমন আমি তোমাকে বলি, একজনের নাম বলি স্পেন্সার জনসন। হতে পারে। স্পেন্সার জনসন কিন্তু অস্ট্রেলিয়ার প্লেয়ার, প্রিমিয়াম ফাস্ট বোলার, ইয়ং ট্যালেন্ট, কিন্তু ভালো বল করে। আগের বছর কেকেআর মানে ইকোনমিটা হাই ছিল, কিন্তু দিল্লির পিচের জন্য সুইটেবল বোলার। আর তোর কি ওপেনিং স্লটে অভিষেক পোরেলের জায়গায় একটা ব্যাকআপ লাগে মনে হয় না? অভিষেক পোরেল আমি বলবো না, অভিষেক পোরেল কিন্তু ভালো পারফর্ম করেছে আমাদের। অভিষেক পোরেল দেখো, অভিষেক পোরেলকে কিন্তু ওরা নিচেও খেলিয়েছে, ঠিক আছে, কিন্তু নিচে যখনই নীতিশ রানা এসে গেছে, অভিষেক পোরেলের জায়গাটা নেই নেই। তো তুমি এবার দেখো, তুমি যদি বলো আশুতোষ শর্মা, বিফরাজ নিগম কিন্তু বোলিং করে এবং কিন্তু ভালো বোলার। আশুতোষ শর্মা আগের বছর এমন কিছু ম্যাচ জিতিয়েছে, আশুতোষ শর্মাকে বসানো খুব টাফ। আশুতোষ শর্মাকে বসানো যাবে না। তার ফলে পোরেল যদি খেলেই, তাহলে মানে পোরেল ওপেন খেলবে, আর যদি ওপেনে না খেলে তাহলে পোরেলের জায়গা এই মুহূর্তে টিমে দেখতে পাচ্ছি না। পরের টিমে যাই আমরা। বলো। পাঞ্জাব 11.5, 11 টু বি প্রিসাইজ। আচ্ছা। তো ওদেরও 1-2 শর্টেড, ওপেনিং শর্টেড ওদের। আচ্ছা। প্রভসিমরন সিং, প্রিয়াংশ আরিয়া, হ্যাঁ, দুজনে খেলছে। ওদের 1 ডাউন প্লেয়ার একটা দরকার। কেন শ্রেয়াস আইয়ার কি 1 ডাউনে খেলবে না? ও 2 ডাউনে খেলছে। 2 ডাউনে। আগের বছর 1 ডাউনে কে খেলছে? ইংলিশ। তাকে ছেড়ে দিয়েছে। অ্যাভেলেবিলিটি ইস্যু আছে। আচ্ছা। ওদের একটা 1 ডাউন ব্যাটসম্যান দরকার, সেটা তাও, এবং সেটা ওরা বিদেশিই খুঁজবে। তাই খুঁজবে হয়তো, বিদেশিই খুঁজবে, কারণ জস ইংলিশকে ছেড়ে দিয়েছে, তো সেক্ষেত্রে ওটার এগেইনস্ট ওটাই বিদেশি আসবে, ফরেনারই নেমে ওরা। হ্যাঁ। 5-এ ওদের নেহাল ওয়াডেরা, 6-এ স্টোয়ানিস, 7-এ শশাঙ্ক সিং, একদম। 8-এ ওমর জাইদ, 9-এ বাটলেট, অস্ট্রেলিয়া ভালো বাটলেট। 10-এরও একটা অপশন ওরা দেখে রাখতে পারে বোলিং এ যদি ওদের আসে। 10-এ আশদীপ অবশ্যই। 11-এ চাহাল, যুজবেন্দ্র চাহাল, একদম। আর 12-এ ইয়াস দয়াল। পাঞ্জাবের সেরকম ভাবে 11 কোটি আছে। পাঞ্জাব আমার যতদূর মনে হয় একটা পাঞ্জাব কিন্তু একটা মানে একটা থেকে দুটো ব্যাটসম্যান, ইন্ডিয়ান ব্যাটসম্যান এবং একটা ভালো ফরেন ব্যাটসম্যানের দিকে যাবে। আর যদি পাঞ্জাবের কিন্তু একটা জিনিসে পাঞ্জাব ল্যাক করে, দ্যাট ইজ স্পিনার। আমার যতদূর মনে হয় যে চাহালের একখানা স্পিনার, যেহেতু চাহাল এই মুহূর্তে সেই চাহাল নেই, অবভিয়াসলি সমস্ত কিছু জানো, চাহালের দিকে যেতে পারে ওরা। হ্যাঁ, এই হচ্ছে ওরা একটা স্পিনারের দিকে যাবে, এবং সেটা ইন্ডিয়ান স্পিনারের দিকেই যাবে। ঠিক আছে, কামিং ব্যাক টু এলএসজি। আচ্ছা, এলএসজির সব থেকে বড় কথা আমি বলে রাখি, পান্তের কিন্তু অ্যাভেলেবিলিটি ইস্যু আছে রানাদায় বছর, তাই নাকি? দ্যাট ইজ দ্য বিগ নিউজ। এখনো অব্দি ইনফরমেশন আমার কাছে নেই, এখনো কিন্তু এটা
মানে কনফার্ম হয়নি, কিন্তু আমরা সহমত বাংলায় এটা বললাম কারণ যে সূত্র থেকে আমার কাছে খবরটা আছে মনে হচ্ছে মানে একটা তাই নাকি? বড় ধাক্কা এলএসজি লাগতে চলেছে। পান্থ কিন্তু এবছর নাও খেলতে পারে, আচ্ছা। সেটা চোটের ইস্যু হতে পারে কিংবা ওর একটা মানে কিছু একটা প্রবলেম আছে, মানে ওর পার্সোনাল রিজনস বলছে। চোটের হবে না, কারণ চোটের এত হবে না, তাড়াতাড়ি ও হ্যাঁ, কি করে প্রেডিক্ট করবে যে ওর তখন চোট হবে? তো সেক্ষেত্রে Personal কিছু আমার যা reasons মনে হতে পারে। হয় এখন অব্দি মানে চোট না, মানে এখন অব্দি ও জানাচ্ছে যেটা সেটা হচ্ছে পার্সোনাল কিছু ইস্যুস রয়েছে। এখনো এলএসজির সাথে ওর কথা চলছে, কিন্তু মানে তুমি ধরে রাখো যে 40% চান্স আছে পান্থ খেলবে না এবছর। আচ্ছা, 60% ধরে তো চলি, ধরে রাখো তো, হ্যাঁ চলো সেই নিয়ে চলি, তারপরে, হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে। চলো। তো ধরো 22 কোটি বা 23 কোটি বলতে গেলে 22 কোটি একদম। 95, 23 মানে কোটি পান্থের আছে। একার দাম, পান্থের হ্যাঁ, একার দামই বার আছে। তো ফার্স্ট 1 2 3 4 তো তো মিচেল fix, মার্কস, মাকরাম, পান্থ, পুরান। একদম। 5 আয়ুষ বাদনি, আচ্ছা, দারুণ ট্যালেন্ট। 6 আব্দুল সামাদ। আব্দুল সামাদ, আমার আব্দুল সামাদ প্লেয়ারটা খুব ভালো লাগে, জানো তো দাদা। এখন অব্দি সেরকম ভাবে মানে আমারও বিগ মানে বিগ শট প্লেয়ার, আমার না ওর স্ট্রাইকিংটা খুব ভালো লাগে ওর টেম্পারমেন্টটা খুব ভালো, এবং স্ট্রাইকিংও খুব ভালো লাগে সবচেয়ে ভালো ওর ব্যাকলিফটটা যখন ফিনিশ করে দারুণ দেখবে, দারুণ দারুণ পুরো দারুণ। ফিনিশ করে। আমার দারুণ লাগে। আর সাথে ওদের একটা কোশ্চেন মার্ক আছে, যেটা বাই আউট করতেই হবে। বাই আউট করতেই হবে। সাথে ওই same- আমার যতদূর মনে হয় যে হ্যাঁ, যদি একটা ইন্ডিয়ান ফিনিশার না পায় তাহলে ওরা বিদেশের দিকেই যাবে। এখন দেখা যাক। তার মানে তো আমি তোমাকে, তার মানে তুমি এটা দেখো যে রাসেল কিন্তু কলকাতাতে আর ফেরত যাবে না, তার মানে না। কারণ এত লোকের এতগুলো টিমের যখন একটা 7 কিংবা 6 ব্যাটসম্যান দরকার, তার মানে রাসেলকে নিয়ে কিন্তু আমার মারপিট রাসেল, ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, কিন্তু হবেই, মারপিট হবে। মারপিট হবে। এবং আরেকটা বড় নাম আমরা ভুলে যাচ্ছি, যেটা আমরা বলছি না দর্শকদেরকে, দ্যাট ইজ লিয়াম লিভিংস্টন। লিয়াম লিভিংস্টন, রাইট। লিয়াম লিভিংস্টনও কিন্তু দেখুন, এই ধরনের প্লেয়ারদেরকে না আমরা দর্শকদের বলে রাখি, এদেরকে আপনারা যারা ক্রিকেট দেখে তারা জানে যে এই ধরনের প্লেয়ারদের ওপর বেটিং করতে হয় আপনাকে, যে নয় চললে ছক্কা নয় ফক্কা, যেটা বাংলায় বলে, সেই রকম ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে কি, এলএসজির মিলারের রিপ্লেসমেন্ট খুঁজতে হবে। একদম। এই সাথে আমি এটাই তোমাকে বলছি যে মিলার কিন্তু এতদিন ধরে ওদেরকে একটা বড় জায়গা দিয়ে এসছে। মিলার, তার মানে মিলারকে নিয়েও, যদি মিলারকে ওরা ছেড়েছে মানে নিশ্চয়ই বাই আউট করবে না, তবে মিলারও কিন্তু তাহলে একটা বড় অপশন মারপিট করার জন্য, একদম। এবং বিশেষ করে সিএসকে এর কাছে মিলার কিন্তু একটা অপশন হয়ে রইল। শাহবাজ আমাদের ইন্ডিয়ান স্পিনার আছে, শাহবাজ আহমেদ। ওরা তো খেলা হয় ওকেই। তারপরে ওদের কিন্তু স্পিনার বলতে একমাত্র রাঠি এখন। আচ্ছা, রবি বিষ্ণুকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, দেখো দিগ্বিজ রাঠি মানে ঠিক কোয়ালিটি স্পিনার, আগের বছর কিছু পারফর্ম করেছে, কিছু ম্যাচে করেনি। তো আমার মনে হয় না যে যদি কোনো বড় নাম না থাকে তাহলে দিগ্বিজ রাঠিকে ওরা, দিকে যেতে পারে। অ্যাডাম জাম্পা খুব ভালো চয়েস। এবং আমি তোমাকে বলি, দুটো বড় স্পিনারের নাম আমি এখনো বলছি, বিদেশি নাম এখনো অব্দি আমরা বলিনি, সেটা হচ্ছে এক হচ্ছে হাসারাঙ্গা, 2 হচ্ছে মাইস থিকসানা। হ্যাঁ, দুজনেই কিন্তু রয়েছে শ্রীলঙ্কান দুটো বড় স্পিনার, যারা কিন্তু মানে অকশনে রয়েছে। অতএব যারা যারা স্পিনার খুঁজছে, বিশেষ করে এলএসজি বলো কিংবা কেকেআর বলো, যে একটা যে জাল বোনার কথা আমি বলছিলাম কেকেআর এর, সেটা কিন্তু হাসারাঙ্গা, এবং হাসারাঙ্গা কিন্তু ব্যাটিংও দেয়, ব্যাটিংটাও দেয়। ও কিন্তু এসে নিচে 7 নম্বর 8 নম্বরে একটা ব্যাটিংও তোমাকে ঝোড়ো ব্যাটিং দিতে পারে। তো বিশেষ করে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে ও 4-ই খেলে, হাসারাঙ্গা নিজের টিমের 4 নম্বরে ব্যাট করে। তো এলএসজি কমপ্লিট হলো। এবার মোহাম্মদ শামি। আচ্ছা, মোহাম্মদ শামি তো এবং আবেশ খান আর প্রিন্স যাদব তুমি দারুণ লিখেছো। মানে এই দুজনই যদি প্রথম দিকে ব্যাটিং হয় না, তাহলে কিন্তু আবেশ খান এবং প্রিন্স যাদব দুজনেই কিন্তু বোলিং যদি প্রথম দিকে করে, তাহলে দুজনেই টিমে থাকবে, একটা ব্যাটসম্যান কিন্তু পরে আসবে। কারণ আবেশ খান ওদের হচ্ছে গোল্ডেন আর্ম। আবেশ খান কিন্তু অনেক লাস্ট ম্যাচে, মানে লাস্ট ওভার ম্যাচ কিন্তু এলএসজি কে জিতিয়েছে। আচ্ছা, পরের টিমে আসি এবারে, গুজরাট টাইটান্স। গুজরাট, হ্যাঁ চলো তাহলে। গুজরাটে তো তুমি জানোই, গুজরাটও খুব একটা কথা বলার কিছু নেই, সেটেল টিম। কারণ সাই সুদর্শন আর শুভমান গিল ওপেন করে। ওদের যে টিমটা এখন আছে না, রিটেন প্লেয়ারই যার টিম আছে, ওদের যদি এখন খেলতে না দিস, ওরা এখন খেলে দেবে। হ্যাঁ, এবং তুমি সেই কারণে দেখো যে 500 বেশি বড় না, 12.90 করোড়। ওরা কিছু মানে তোমার ধরে নাও এমন প্লেয়ার খুঁজবে যেগুলো হয়তো ওই তোমার অপশন হিসেবে আর কি রাখার জন্য, আমার যতদূর মনে হয় কিছু প্লেয়ার ওরা খুঁজবে। ঠিক আছে, যেমন মানে তুমি যদি বলো একবার করে টিমটা বলেই দেওয়া যায়, সাই সুদর্শন আর শুভমান গিল ওপেন করে, বাটলার তারপরে নামে, ওয়াশিংটনকে খেলায়। আচ্ছা, এই সব থেকে আইপিএল এর মানে
চমকপ্রদ প্লেয়ার, দ্যাট ইজ রাহুল তেভাটিয়া। হ্যাঁ, ঠিক আছে, মানে আমার না প্লেয়ারটাকে অদ্ভুত লাগে। সে তুমি দেখো, মেরেছিল মনে আছে, মানে অনেক কোত্থেকে match অনেক জেতালো? ম্যাচ কিন্তু ও এমন জিতিয়েছে যে ম্যাচগুলো কারোর পক্ষে জেতানো খুব টাফ হবে, কিন্তু তবু ইন্ডিয়ার দরজায় কিন্তু এখনো পা পড়ল না। যাই হোক, সেটা তার যার যার ব্যাপার। আর তারপরে শাহরুখ খানও একটা বড় হিটার। তারপরে গ্লেন ফিলিপ তো বাপরে বাপ, মানে বাজ বাজ পাখি গ্লেন ফিলিপ। আচ্ছা, রাশিদ খান অল টাইম ফেভারিট, সাই কিশোর, সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, একদম ঠিক আছে। ঈশান এবার বোলিং কন্ডিশন থেকে একখানা, এবার ওরা একটা, আমার যতদূর মনে হয় ওরা কিন্তু এবার একখানা স্পিনারের পেছনে যাবে, কারণ ওরা খেলে যে আহমেদাবাদের পিচটায়, মাঠটা একটু বড়, স্পিনার ফ্রেন্ডলি মাঠ হয়। তো থিকসানা কিংবা হাসারাঙ্গার পিছনে যদি ওরা প্রায় 7-8 কোটি অব্দি ওঠে, তাহলে কিন্তু চমকপ্রদ হবে না। আমি তোমাকে বলছি, ওরা কিন্তু তাহলে সেই ক্ষেত্রে ওরা দেখবি গ্লেন ফিলিপসের জায়গায় নামাতে পারে। গ্লেন ফিলিপ মানে একটা চোট পেয়েছিল ওয়ার্ল্ড কাপে, সেখান থেকে কি আপডেট আছে, আমার কাছে এখনো কোনো আপডেট নেই গ্লেন ফিলিপের ব্যাপারে, যে চোটের জন্য নিউজিল্যান্ড টিম থেকেও বাইরে গেছিল। তো এখন যদি অ্যাভেলেবল থাকে, তাহলে তো গ্লেন ফিলিপ তো অবভিয়াসলি একটা ভালো, মানে দারুণ প্লেয়ার, মানে আর কি ইউটিলিটি প্লেয়ার। আচ্ছা, নেক্সট আর করে দে। এর কাছেও ওই একই ব্যাপার, টিম মোটামুটি রেডি, 16 কোটি টাকা রয়েছে, সেরকম ভাবে চিন্তার কোনো বিষয় নেই। খালি লোয়ার অর্ডারের ব্যাটসম্যান নিয়ে, সঞ্জু স্যামসং এর রিপ্লেসমেন্ট কে হবে সেই নিয়েও একটা চিন্তা, কারণ মানে সঞ্জু স্যামসং ওদের মানে তোমার ধরে নাও ওপেনিং স্লট কিংবা 3 নম্বর, এই জায়গাটাতে ওদেরকে একদম দৃঢ়ভাবে ধরে রাখতো। না, আর একটা জিনিস হচ্ছে তোর ক্যাপ্টেনশিপেরও ব্যাপার আছে। কারণ আমরা রিয়ান পরাগের ক্যাপ্টেনশিপ দেখেছি, আগের বছরও দেখেছি। দেখা যাবে আর কি মনে হয় না জয়সওয়ালকে এবার ক্যাপ্টেন করা উচিত। দেখো, ইন্ডিয়া খেলছে, তুমি যদি ভবিষ্যতে ক্যাপ্টেনশিপের কথা ভাবো, সূর্যকুমার যাদব মানে আর ক বছর টি-20 খেলবে, তারপরে তুমি কি চাইবে যে পুরো ক্যাপ্টেনশিপটাই গিলের হাতে যাক? না, গিলকে ছাড়াও টি-20তে তুমি একটা আলাদা ক্যাপ্টেনের কথা ভাববে। ভেরি গুড অপশন, কিন্তু আমার যেটা মনে হচ্ছে রবীন্দ্র জাদেজাকে আনার পেছনে এটা ক্যাপ্টেনশিপটাও কি তুমি বলছো এটা একটা কারণ হতে পারে। তাহলে ওদের সব থেকে এখন বড় খোঁজ যেটা দরকার, যে সঞ্জু স্যামসং এর জায়গায় 3-এ ব্যাটিংটা কে করবে। স্যাম কারনকে করাতে পারে, কিন্তু সেই ধ্রুব জুরেলও করতে পারে না, কিন্তু সেই ইম্প্যাক্টটা আনতে পারবে কিনা যথেষ্ট সম্ভব। স্যাম কারনকেও করাতে পারে, কারণ উপর দিকে এসে একটা ওই মানে একটা ফ্রি হ্যান্ড দিতে পারে। আমরা স্যাম কারনকে তো 5-এই খেলাবে। আচ্ছা, আর তাহলে একটা বলি যে জয়সওয়াল হচ্ছে, তারপরে তুমি বলছো জয়সওয়ালের সাথে সূর্যবংশী। হ্যাঁ, ওরে বাবা, ও যা করেছে, কিন্তু মানে সব থেকে বড় ব্যাপার আলাদা, কনসিস্টেন্সিটা দরকার। ওই একটা ম্যাচে খেলে ওরকম কনসিস্টেন্ট না থাকলে কিন্তু হবে না। জয়সওয়ালের কিন্তু কনসিস্টেন্সিটা ছিল। আগের বছর ফার্স্ট আইপিএল ছিল না, আমি ইন্ডিয়া এর হয়েও বলছি, আমরা তো মানে তুমি জানো, এবং পাকিস্তানে বলে দিই যে ইন্ডিয়ার এ কিন্তু কালকে পাকিস্তানের কাছে পাকিস্তানে ও কিন্তু 45 রানসও করেছে, মানে আমি বলছি ইন্ডিয়ায় হেরে গেছে, এটা একটা ব্যাপার। যাই হোক, সেটা পরে আলোচ্য বিষয়। তো ধ্রুব জুরেল তুমি বলছো যে 3 নম্বরে খেলতে পারে, তারপরে রিয়ান পরাগ, স্যাম কারন বলছো 5-এ, 6-এ রবীন্দ্র জাদেজা, 7-এ বলছো হিটমায়ার, 8-এ কাকে বল, কারণ ওদের এবার তাহলে থিকসানা হাসারাঙ্গা চলে গেল। তো থিকসানা হাসারাঙ্গা চলে যাওয়ার ফলে কি হলো, 8-এ একটা এমন প্লেয়ার দরকার যে বলও করবে, ব্যাটও করবে, অলরাউন্ডার দরকার। ঠিক আছে, বোলিং অলরাউন্ডার দরকার, এবং 9 একটা প্রপার বোলার দরকার, স্পিনার। কারণ স্পিনার জ্যাম্পার পিছনে এরাও দৌড়তে পারে, জ্যাম্পার পেছনে চলতে পারে, ইন্ডিয়া স্পিনার বিষ্ণুয়ের পিছনেও দৌড়তে পারে, রাহুল চাহারের পেছনেও দৌড়তে পারে। এবং তুমি যদি বলো 8-এর ব্যাটসম্যান, তাহলে এরা কি কোথাও না কোথাও মানে ইন্ডিয়া মানে ফরেন প্লেয়ার দেখতে পারে, যেহেতু দুটো ফরেনার ছেড়েছে, তো একটা ফরেনার তো ওরা রাসেলের পেছনে গেলে বারবার একটা নাম আসছে রাসেল, মানে রাসেলের চাহিদা আছে তুমি বলছো। আরেকটা জায়গা তুই বলছিস না 3 নম্বরে স্লটের জন্য ওরা কিন্তু উইল জ্যাক্সের কাছেও যেতে পারে। উইল জ্যাক্স, দারুণ নাম বলেছো, উইল জ্যাক্সের কাছে কিন্তু যেতে পারে। হ্যাঁ, উইল জ্যাক্স কিন্তু যথেষ্ট ডিপেন্ডেবল ব্যাটসম্যান, প্লাস স্পিনটাও করে, তো উইল জ্যাক্সের পিছনেও কিন্তু ওরা যেতে পারে। তাহলে উইল জ্যাক্সের পিছনে গেলে, তাহলে একটা করে ডাউন অর্ডার নেমে এলে ওদের কিন্তু, তার মানে আর মানে বোলিং অলরাউন্ডারটা লাগছে না, একখানা প্রপার বোলার পেয়ে গেলে সর্টেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আসি রানাদা, দা টু মোস্ট, মানে মোস্ট বিগ নয়, মানে সিএসকে কে ছেড়ে দিলে বাকি যে দুটো ফ্র্যাঞ্চাইজি নিয়ে সব থেকে বেশি কথা হয়, দ্যাট ইজ আরসিবি অ্যান্ড এমআই।
আগে আরসিবি নিয়ে কথা বলি, তারপরে একদম। লাস্টে আমার টিম এমআই নিয়ে কথা হবে না? ঠিক আছে। তো আরসিবি মোটামুটি ভাবে টিম তৈরি আছে, 16 কোটি টাকা লিয়াম লিভিংস্টনকে ছেড়েছে, কিন্তু আমার লিভিংস্টনকে ছেড়েছে, তবে আমার মনে হয় না যে খুব একটা পার্থক্য পড়বে। লিভিংস্টনের অপশন ওদের কাছে ছিল এবং পেয়েও যাবে আশা করি, ওদের মেন কনসার্ন জায়গাটা হচ্ছে বোলিং এ, যেটা চিরকাল আরসিবির ছিল। ভুবনেশ্বর আর হ্যাজেলউড এই দুটো তো আছে, কিন্তু বাকি যে এবার দেখো সুয়েশ শর্মাও কিন্তু আছে। সুয়েশ শর্মা কিন্তু আগের বছর ওকে ভালো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবেই খেলানো হয়েছে। কিন্তু এবছর মনে হচ্ছে মেন টিমে সুয়েশ শর্মা ঢুকে যাবে, কারণ সুয়েশ শর্মা মানে তোমার ডোমেস্টিক কিন্তু খুব ভালো পারফর্ম করছে। কারণ ওদের যে ইয়াস দয়াল আছে না, ওর এমনি পার্সোনাল কিছু ইস্যুস চলছে, রিউমার্স যেগুলো আছে সেই আচ্ছা প্রেসারে আচ্ছা 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 আচ্ছা। ওদের হয়তো নাও থাকতে পারে ফার্স্ট 11-এ, তো আচ্ছা, তার আচ্ছা, ফলে আচ্ছা। ওরা একটা বোলারের পেছনে যাবেই, ভুবনেশ্বর কুমার কি এবছরও তুমি বলছো যে যাবে থাকবে? থাকবে 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 আচ্ছা, তাহলে ওদের যে টিমটা ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদূত পাডিকল, রজত পাটিদার, টিম ডেভিড, জিতেশ শর্মা অবভিয়াসলি দারুণ প্লেয়ার, রোমারিও সেপার্ট কি করতে পারে সে আগের বছর দেখিয়ে দিয়েছে রোমারিও সেপার্ট, কুনাল পান্ডিয়া অবভিয়াসলি, এবং এইবার যে হেজেলউড আর সুয়েশ শর্মা মাঝখানে, তার মানে একটা ইন্ডিয়ান বোলার ওদের লাগবে। একটা তো লাগবে। তার পিছনে সেটা স্পিনার হোক কি পেসার হোক সেটা ট্যালি করবে। তো একটা বোলার মাস্ট, ওরা যাবে একটা বোলারের পিছনে, ইন্ডিয়ান বোলার। আচ্ছা, সবশেষে আলারে আলা মুম্বাই আলা, তো ফেভারিট টিম আমার ফেভারিট টিম। দেখো পার্সি বলে দিচ্ছে যে চেঞ্জ করার কিছু নেই, সবকিছুই রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স একটা মজার ব্যাপার আছে জানিস তো, ওই 2,75,00,000 মানে 2,75,00,000 টাকা দেখে তুই কিন্তু অবাক হচ্ছে। ওদের একটা ব্যাপার আছে, ইংলিশে একটা কথা আছে, টেকিং আউট র্যাবিট ফ্রম দ্য হ্যাট, মানে একটা লাস্ট মোমেন্ট এমন ওই 2 কোটি বলতে এমন একটা ম্যাজিক করে এমন নেবে, একটা প্লেয়ার তুলে নেবে তুমি সে কিন্তু আবার মানে দেখবে তো বিশাল ইম্প্যাক্ট ফেলে দেবে। একদম একদম মানে মুম্বাই পরিচিত হচ্ছে যে মানে ওই হিরে তুলে আনাতে, হিরে তুলে না ওদের, ওটা ঠিক পালিশ করে বের করে বের দেবে। করে নেবে। এইবার একবার বলে দিই, অবভিয়াসলি রোহিত, রিকেলটন, তিলক বর্মা, মানে একবারে সেট টিম। এদেরও নামি দেওয়া যায় এখন, এদের এখন নামি দেওয়া যায়। সূর্যকুমার যাদব, তারপরে হার্দিক পান্ডিয়া। আচ্ছা, ওরা সব এইবার তোমাকে একটা কথা বলি যে উইল জ্যাক্সের যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে কিন্তু মুম্বাই তার মানে কোথাও না কোথাও নয় মানে আর কি 7-8-এর দিকে কাউকে কি খুঁজতে পারে, মানে কোন একটা ইন্ডিয়ান রাদারফোর্ডকে কিন্তু ট্রেড করে নিয়ে এসেছে। রাদারফোর্ডকে নিয়ে এসছে। এবার রাদারফোর্ডকে তাহলে কোন জায়গাটা খেলাবে, মানে আমার তো মনে হয় 6 নম্বর হিসেবে খেলাবে না হার্দিক পান্ডিয়ার সাথে ওই যে ফিনিশিং জায়গা? আমার মনে হয় ওই জায়গাটা খেলাবে, মানে তুমি বলছো যে 6-7 যে হার্দিক পান্ডিয়ার সাথে ফিনিশিং এর কাজে রাদারফোর্ডকে রাখবে, যে নিচে যাও একটা খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাট করে চলে এসো 2-3 ওভারের জন্য। ওর পরে একটা নামানধীর আছে, ও ভালো ব্যাট করে, রমনদীরও ভালো ব্যাট করে, এবং যেটা বোলিং এ তো জানি বোল্ট আছে, শার্দুলকে ওরা এনেছে। শার্দুল তো ওইটাই বলছি যে তার ফলে কি হচ্ছে, তার মানে অনেক বেশি, তার মানে মুম্বাইয়ের দিকে যেটা আমি দেখতে পাচ্ছি যে মুম্বাইয়ের কাছে প্রায় 9 অব্দি ব্যাটিং দেখতে, কারণ বোল্টও মোটামুটি ভাবে চালিয়ে দেয় আর মানে বুমরা ছাড়া মোটামুটি ভাবে মুম্বাইয়ে দেখতে পাচ্ছি একটা। হ্যাঁ, স্যান্টনার ভালো ব্যাট করে, স্যান্টনারও ভালো ব্যাট ভালো করে, বিগ হিট করে। না এবার তাহলে তুমি 4 জন বিদেশি মুম্বাইয়ের কাকে কাকে বলছো? বোল্ট, দেখো অপশন অনেক বেশি। রিকেলটন তো আছেই, রিকেলটন বলছো, বোল্ট বলছো, স্যান্টনার বলছি, স্যান্টনার বলছো, রাদারফোর্ড বলছো, রাদারফোর্ড বলছি, 4 জন এই মুহূর্তে এই 4 জন দিয়ে তুমি বলছো। আর মানে আনলাইক এমন কাউকে নিয়ে চলে এলো অনেক কম পয়সায়, যেটা মুম্বাই চমক দেয় প্রত্যেক বছর, সেটা পরের কথা। করবিন বসকেও নিতে পারে, করবিন বসকে নিতে পারে, এবং একখানা খুব ভালো প্লেয়ার আমি বলি যেটা এখনো অব্দি ডোমেস্টিকের পারফরমেন্স খুব ভালো। যদি এই যে কম দামি প্লেয়ারের চমক বলছো না, আমি একটা প্লেয়ারের নাম তোমাকে বলছি, রানাদা, স্বস্তিক চিকারা। আচ্ছা, ঠিক আছে, টিএনপিএল এ খেলে, তামিলনাড়ুর প্লেয়ার, আগের বছর আরসিবি তে ছিল, জায়গা পায়নি কারণ ওপেন করে মানে 1-2-3 মধ্যে খেলে। এই যে উইল জ্যাক্সের জায়গাটা যেটা তুমি বলছো না, মুম্বাইকে তুমি যদি এবং যেহেতু মুম্বাই এমন একটা মানে এরকম তুমি ট্যালেন্টের কথা বলছো, স্বস্তিক চিকারাকে কিন্তু মুম্বাই নিতে পারে যদি তুমি নেয় এবং যদি খেলায়, তাহলে কিন্তু মানে বলা যায় না এই বছরের কিন্তু ওয়ান্ডার বয় হতে পারে। 1-2-3 তে জায়গাই হবে না, না 1-2-3 জায়গা নেই। না তুমি দেখো আগের বছর উইল জ্যাক্স তো 3-এ খেলেছে, তো উইল জ্যাক্সের মানে তুমি যদি ওকে 3-এ খেলাও, মানে ও কিন্তু ওই টাইম নিয়ে খেলার ছেলে না, এসে হিট করবে, মানে একদম মানে বিগ হিটার এবং দারুণ স্ট্রাইক রেট, মানে তোমার ধরে নাও ওর এখন কেরিয়ার স্ট্রাইক রেট 170-এর ওপর। আচ্ছা, তো সেক্ষেত্রে এই প্লেয়ারটাকে আমি জানি না, যদি মুম্বাই যেহেতু স্কাউট এই ধরনের প্লেয়ার খোঁজে,
তো স্বাস্তিক চিকারা কিন্তু মুম্বাইয়ের একটা ইম্পর্টেন্ট বাইক হতে পারে। ওকে ওকে। তাহলে এই আজকে লেখাজোখা হলো। দর্শকদেরকে বলতে চাই যে এর পরে আমরা আমাদের কাছে একটা খুব ভালো টপিক নিয়ে আমরা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার, তুমি জানো যে আরেকটা টেস্ট আছে, সেইটাতে কি হচ্ছে এবং তার সাথে সাথে সেই দিনকেই আমরা একসাথে কিন্তু ওয়ানডে এবং T20 দুটো টিমেরই কিন্তু আমরা অ্যানালিসিস করব। আর একটা কথা যেটা রানাদা আগের দিন আমরা বলিনি, সেটা তোমার সাথে আমি আলোচনা করেছিলাম। আমি মানে আগের ভিডিওটাই কি হয়েছিল, দেখুন অ্যানালিসিস্টকে লাগবে, তার পারমিশন তো নিতে হবে, তো সেই পারমিশনটা নেওয়া হয়নি, এখন আমি নিয়ে নিয়েছি। সেই জন্য আপনাদেরকে বলছি যে উইমেন IPL এর যেদিন অকশন হবে সেদিন কিন্তু আমরা আমাদের ফেসবুক চ্যানেল থেকে আমরা কিন্তু লাইভ থাকবো, একদম লাইভ থাকবো, প্রত্যেকটা ট্রেডিং হবে এবং সেইটা কিন্তু আমরা সেই রিয়াকশন থাকবে। আমরা অনেক কিছু গেস করেছি সেগুলো দেখতে হবে কোনটা ঠিক হচ্ছে, কোনটা ভুল হচ্ছে, কোনটা মিলছে না। সেই নিয়ে কিন্তু উইমেন IPL এ আমরা প্রথম লাইভ করব, মানে যেটা একটা লং লাইভ হবে। এবং এছাড়াও অনেক ভিডিও আসছে, আমাদের অনেক কিছু প্ল্যান রয়েছে। একটা ছোট্ট বলে দিই রানাদা যে একটা বিনোদনেরও মানে আমরা সেগমেন্ট ভাবছি, তো সেইটা নিয়েও কাজ চলছে, সেটা নিয়েও ভিডিও আসবে। আর প্লিজ একবার দর্শকদের, তুমি আগেরবার অনুরোধ করেছিলে, একবার অনুরোধ করে দাও যে মানে চ্যানেলটাকে একটু লাইক করতে, ভিডিও লাইক করতে এবং কমেন্ট করতে একটু বলে দাও। হ্যাঁ দেখে যাচ্ছেন, লাইক রিয়াক্ট করছেন, একটা ছোট কমেন্ট করে দিন। কিছু যদি ভুল হয় ফিডব্যাক, কিংবা যদি আপনাদের মনে হয় যে আমরা ভালো করছি, একটু ছোট একটা ফিডব্যাক দিয়ে দিলে কি হবে, মানে আমাদের ভালো লাগবে। এবং তার সাথে সাথে সংবাদ বাংলা নিউজ, আপনারা জানেন যে সংবাদ বাংলা প্রত্যেকটা ইম্পর্টেন্ট খবরই আমরা কভার করি এবং ভবিষ্যতে সংবাদ বাংলাতে আরো অনেক বেশি বিভিন্ন সেগমেন্টে আমরা ভিডিও আনবো, আমরা ব্লগও আনবো, আমরা অনেক কিছু কভার করতে চলেছি, সেগুলো নিয়ে প্ল্যান চলছে। আপনাদের সহযোগিতা, সাহায্য দুটোই দরকার, একটু পাশে থাকবেন। আজকে তাহলে এইটুকুই, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা আমাদের ইউটিউব সেগমেন্টটাও তার সাথে সাথে আমরা লিংক দিচ্ছি ফেসবুকের সাথে। আমাদের ইউটিউব চ্যানেলটাকেও প্লিজ লাইক করুন, ওইটাকেও সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে আরো মানে একটু আপনারা পাশে থাকলে কি হয় রানাদা, যে আমাদের আরো ফ্যামিলিটা আমাদের যত বাড়বে, আমাদের তত উৎসাহটাও বাড়বে এবং আমাদের কাজ করতে তত বেশি আনন্দ হবে আর কি। আর ফিডব্যাক পেলে এটা কি বোঝা যায় যে আমরা কোথায় ভালো করছি, কোথায় খারাপ করছি, এই খারাপটা ইমপ্রুভ করার সুযোগ থাকে। এইটুকু যদি আপনারা জানান, তাহলে রানাদা আজকের মতো নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।